ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকাল তারেক রহমানের সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের সভা। চূড়ান্ত হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। ইরান ইসরায়েল সংঘাত অব্যাহত। হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে তেহরান। ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধে বিপুল অর্থ খরচে উদ্বিগ্ন নেতানিয়াহু। বাড়তি তেল নেয়ার প্রবণতা থামছেই না। রফতানি পণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা। চট্টগ্রাম বন্দর থেকে খালাস হচ্ছে ডিজেল। নিরাপত্তা জোরদারের দাবি। এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রেল লাইনের প্রস্তুতি। লাইন কোচ সংস্কারে ব্যস্ততা। লক্ষর ঝক্কর বাস ঘষে মেজে প্রস্তুত করার অভিযোগ। ফিটনেসবিহীন গাড়ি বন্ধের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির এমপিরা। সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করার পাশাপাশি প্রথম অধিবেশনের সভাপতির নাম নিয়ে সিদ্ধান্ত হবে। একই সঙ্গে সংসদীয় কমিটি গঠন এবং কার্যপ্রণালী নিয়েও আলোচনার কথা রয়েছে সরকার দলীয় সদস্যদের। সময় সংবাদে আরও থাকছে। ঈদের আগে সেমাই তৈরির ব্যস্ততা। বগুড়ার চিকন ও লাচ্ছা সেমাইয়ের কদর দেশ জুড়ে। বাজার সম্প্রসারণের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। তেল আবিব, হাইফা ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আক্রমণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাতেও। ইরানের 400 লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার তেহরানের সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে তেহরান। ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধে ট্রাম্পের পর মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। যুদ্ধের 11 দিন পার হলেও থামছে না ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দান। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এ সময় সমগ্র অঞ্চল জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। একই দিনে কাতারে 5টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। সেই সঙ্গে বাহরাইনের একটি আবাসিক ভবনে ইরানের ড্রোনের আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। ইরানের কোদস প্রদেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হিমশিম খাওয়া নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এ যুদ্ধ চালিয়ে যেতে অনেক অর্থ খরচ হচ্ছে, আর এ যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরক্ষা বাজেট এবং যুদ্ধ প্রচেষ্টাকে সাহায্য করার জন্য আমাদের একটি বিশেষ বাজেট নির্ধারণ করতে হবে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ অতিক্রম করলে ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এই প্রণালীতে এরই মধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান। মার্কিন গোয়েন্দারা উদ্বেগ জানান যে তেহরান চাইলেই হরমুজ প্রণালীতে হাজার হাজার মাইন স্থাপন করতে পারবে। হরমুজ প্রণালীতে মাইন না বসাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এই মাইন না সরালে তেহরানের পরিণতি ভয়াবহ হবে। একই সঙ্গে 10টি নিষ্ক্রিয় মাইন বসানো নৌকা ধ্বংসের দাবি করেছেন তিনি। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ইরানে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। শুধু ব্যক্তিগত গাড়িতেই নয়, উৎপাদনমুখী শিল্পে জড়িত যানবাহনেও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। ব্যবসায়ীদের দাবি, এভাবে চললে ভেঙে পড়তে পারে তৈরি পোশাক, ঔষধসহ নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থাপনা। বিপর্যয় এড়াতে অগ্রাধিকার ভিত্তিতে উৎপাদনমুখী খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। SM আরিফিনের রিপোর্ট। ফিলিং স্টেশনে যেমন ব্যক্তিগত গাড়ির অপেক্ষা, তেমনি ডিপোতে অপেক্ষায় থাকছে পণ্যবাহী যানবাহন। রেশনিং পদ্ধতিতে দৈনিক 70 থেকে 220 লিটার পর্যন্ত তেল পাচ্ছে পিকআপ, কাভার্ড ভ্যান, ট্রাক। জ্বালানি তেলের এই বেঁধে দেওয়া সীমায় বিপাকে পড়েছেন উৎপাদনকারীরা। লম্বা লাইনে দীর্ঘ সময় পর কখনো কখনো তেল না পেয়েও ফিরতে হচ্ছে পরিবহনগুলোকে। এমন বাস্তবতায় তৈরি হয়েছে নিত্যপণ্য সরবরাহ বন্ধের শঙ্কা। জ্বালানি অভাবে আমরা সবগুলো ট্যাঙ্কার চালাতে পারছি না, ফলে আমাদের
মিল্ক সংগ্রহ ব্যাহত হচ্ছে এবং আমরা ডিস্ট্রিবিউটর ঠিকমতো করছি না। এর পাশাপাশি এখন কিন্তু পুরোদমে আমাদের টমেটো ক্রাশিং চলছে। যেই পরিমাণ গাড়ি দরকার, যে পরিমাণ ফকলিফট মুভমেন্ট করা দরকার, এক্ষেত্রে আমাদের কাজগুলো অনেক ব্যাহত হচ্ছে। জটিলতায় পড়েছে ওষুধ শিল্প। কারখানা থেকে গুদাম আর গুদাম থেকে ডিপো ও দোকানে ওষুধ পৌঁছাতে চাহিদা মতো মিলছে না জ্বালানি। ভোক্তা পর্যায়ে যাওয়ার পূর্বে যে কেমিস্ট শপ আছে, এখানে পৌঁছাতে গেলে তো আর পরিবহন ছাড়া পারবেন না। এই পরিবহনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে আপনি সেটা কিভাবে কম্পেনসেট করবেন? ঈদের ছুটির আগে উৎপাদনমুখী কারখানার বয়লার ও জেনারেটর চালু রাখতে দিনে অন্তত 500 লিটার ডিজেল সরবরাহ করতে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশনা দিতে বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগে চিঠি দিয়েছে বিজিএমইএ, যদিও সুফল মেলেনি তাতে। ফেডারেল ব্যাংক মৌখিক নির্দেশ দিয়েছে, হ্যাঁ তাদের এইসব সার্টিফিকেট নিয়ে আসলে তাদেরকে 500 লিটার পর্যন্ত তেল দেওয়া যেতে পারে। দুঃখের বিষয় হলো ওইসব ফেডারেল ফার্মে রিজার্ভ তেলে নাই। সরকার যাতে ব্যবসায়ীদের প্রবলেমগুলা কাছ থেকে অনুধাবন করে খুব শর্ট সময়ে ডিসিশন দিয়ে যাতে আমাদের প্রবলেমগুলো সলভ করে। এই অবস্থায় উৎপাদনমুখী শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। এটা যদি সাময়িক হয় তাহলে এটার একটা প্রলম্বিত নেতিবাচক প্রচ্ছায়া কিন্তু আমরা দেখব না, কিন্তু এটা যদি একটা লম্বা সময়ের জন্য যদি হয় তাহলে তো অবশ্যই এটা আমাদের উৎপাদন, আমাদের প্রতিযোগিতার সক্ষমতা, আমাদের রপ্তানি এগুলোর উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে আমদানি অব্যাহত রাখা সহ দেশের সব ডিপোতে নিয়মিত তেল পাঠানো হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর নাখালপাড়ায় আছেন সহকর্মী অন্তরা সেন। তেল পাম্পের খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। চলতি মাসে কোনো জ্বালানি সংকট হবে না, সরকারের পক্ষ থেকে এমন কথা বারবার জানানো হলেও কিন্তু জনগণ এই কথা কিন্তু মানতে একেবারেই নারাজ। এই কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা সংগ্রহ করছেন জ্বালানি। আমি এই মুহূর্তে আছি নাখালপাড়ায়। আমি যদি দেখাই, এখানে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে বাইক আর গাড়ির। এই যে লাইন, এটি কিন্তু জাহাঙ্গীর গেট ছাড়িয়ে প্রায় মহাখালী ফ্লাইওভারের নিচ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এই তেল পেতে তাদের কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা কমপক্ষে অপেক্ষা করতে হচ্ছে। কোনো সময় এই অপেক্ষার সময় আরও দীর্ঘ হচ্ছে, অর্থাৎ লাইন যত বড় হচ্ছে ততই কিন্তু অপেক্ষার প্রহর বাড়ছে। এখানে জানিয়ে রাখি, এখানে যারা বাইকার আছেন তারা 3 লিটার পর্যন্ত অকটেন এবং পেট্রোল সংগ্রহ করতে পারছেন, আর যাদের গাড়ি আছে, প্রাইভেট কার আছে, তারা কিন্তু 10 লিটার পর্যন্ত পেট্রোল আর অকটেন নিতে পারছেন। আর যারা রাইড শেয়ারিং বাইকার আছেন তারা 5 লিটার পর্যন্ত নিতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের 3টি শর্ত মানতে হবে। তার মধ্যে একটি হলো তাদের অবশ্যই প্রমাণ দেখাতে হবে যে তারা কোনো রাইড শেয়ারিং যে অ্যাপ আছে সেটিতে তারা রেজিস্ট্রেশন করেছেন কিনা, এই প্রমাণপত্র কিন্তু তাদের দেখালেই কিন্তু তবেই কিন্তু তারা 5 লিটার যে জ্বালানি সেটি সংগ্রহ করতে পারবেন। তবু এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে গিয়ে যে ভোগান্তি পোহাচ্ছেন সবাই, এই দীর্ঘ লাইনের তেল নিতে গিয়ে যে ভোগান্তি পোহাচ্ছেন সবাই, এটি কিন্তু এতে যেরকম তাদের সময় নষ্ট হচ্ছে, তেমনই কিন্তু তারা শারীরিকভাবে ও মানসিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের কথা, এই অফিসের টাইম তারা বাদ দিয়ে তারা কিন্তু এখানে তেল নিতে এসেছেন। তাদের কর্মক্ষেত্রে যেতে দেরি হয়ে যাচ্ছে, এতে কিন্তু তারা বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়ছেন। এই ছিল আমার কাছে পাম্প থেকে সর্বশেষ খবরাখবর। যুক্ত ছিলাম রাজধানীর নাখালপাড়ায়। ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির 4 প্রার্থী। তারা হলেন গাইবান্ধা 5 আসনের ফারুক আলম সরকার, ঢাকা 5 আসনের নবিউল্লাহ নবী, পাবনা 3 আসনের হাসান জাফির তুহিন ও কুষ্টিয়া 4 আসনের সৈয়দ মেহেদি আহমেদ রুমি। মামলা করেছেন ঢাকা 13 আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হকও। বুধবার বিচারপতি জাকির হোসেনের নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগগুলোর শুনানি হবে। এর আগে বিএনপি 11 দলীয় ঐক্য ও স্বতন্ত্র মিলে 23 প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দেন নির্বাচনী ট্রাইব্যুনাল। 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। বাংলাদেশ পাকিস্তান লড়াই দুপুরে 2027 ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেতে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা। এবার বাণিজ্যের সংবাদ।
ঈদ ঘিরে নাটোরের লক্কর ছক্কর বাস মেরামতে ব্যস্ত শ্রমিকরা। পরিবহন মালিকদের দাবি, দুর্ঘটনা রোধে বাস মেরামত করা হচ্ছে। ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধের দাবি যাত্রীদের। আল মামুনের তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। ঈদ সামনে রেখে নাটোরের ওয়ার্কশপগুলোতে লক্কর ঝক্কর বাস মেরামতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। জেলার শহরতলির হরিশপুর এলাকার বিভিন্ন ওয়ার্কশপে ফিটনেসবিহীন অন্তত 100 যাত্রীবাহী বাস মেরামত করা হচ্ছে। 25 রোজার মধ্যেই কাজ শেষ করে মালিকদের কাছে হস্তান্তরের আশা শ্রমিকদের। ঈদ মৌসুম হলে আমাদের কাজের চাপ আসলে অনেক হয়। এই গাড়িগুলো আমাকে ঈদের 5-7 দিন আগে ডেলিভারি করতে হবে। সব সময় ঈদের আগে গাড়িগুলা চাই যে একটু ভালো করে রাখি, যাতে মানুষের সমস্যাটা না হয় রাস্তার। ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন বাহন চলাচল বন্ধের দাবি যাত্রী ও বাস চালকদের। ভালো গাড়ির ব্যবস্থা যেন করে, লোকজন যেন নিরাপদে যাতায়াত করতে পারে। অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। গাড়ি আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করব, যাতে মানুষ ঠিক মতন গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অত্র থানা এলাকায় যেন কোনো ফিটনেসবিহীন গাড়ি বা লক্ষ্যজনক বাস যেন না চলতে পারে বা ওভারলোড না নিতে পারে, সে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি। বাস মিনিবাস মালিক সমিতির হিসেবে প্রায় 1 লাখ মানুষ বিভিন্ন জেলা থেকে নাটোরে ঈদ করতে যান। সময় সংবাদ, নাটোর। তারেক রহমানের সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের সভা। এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন রিপোর্টার ইমরুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে এবং এই সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে আজ সরকারি দল অর্থাৎ বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে প্রধান বিরোধী দল জামাত ইসলামীর সভা একই সাথে অনুষ্ঠিত হচ্ছে। এই সংসদ ভবনের ভিতরেই সরকারি দলের একটি সভাকক্ষ আলাদা রয়েছে, সেখানে সরকারি দলটা হচ্ছে এবং বিরোধী দল জামাতের জন্য আলাদা একটি কক্ষ রয়েছে। সেখানে বৈঠকটি এখনও 2টি বৈঠকই চলছে। বৈঠক শেষে দুই দলের তরফ থেকেই, সরকারি দলের তরফ থেকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি উনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন। সেটি এলডি হলে সংবাদ সম্মেলনটি হবে এবং বিরোধী দল জামায়াতের ইসলামের তরফ থেকে সংবাদ সম্মেলন করবেন বা ব্রিফিং করবেন জামায়াতের আমির, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তো বৈঠকটি 2টা বৈঠকই 11টা পরপর শুরু হয়েছে। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল উনি আধা ঘন্টা আগে বৈঠক থেকে বেরিয়ে গেছেন। যদিও উনি এমপি নন, ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে উনি খুলনা 5 আসন থেকে লড়ে বিএনপির আলী আসগর লবির সাথে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে সেখানে পরাজিত হয়েছিলেন। তো উনি বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং উনি যেটি আভাস দিয়েছেন যে সংসদের যে বিরোধী ডেপুটি স্পিকারের পদটি বিএনপির তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, আপাতত জামাতের তরফ থেকে সেটি নাকচ করা হচ্ছে এবং উনি বলেছেন যে সংসদ বসার পর এই সংস্কার এইসব নিয়ে আলোচনার পর তারা আসলে জুলাই সনদ এইসব বিষয়ে আলোচনার পর তারা সিদ্ধান্ত নেবেন যে ডেপুটি স্পিকারের পদটি তারা গ্রহণ করবেন কিনা। যদিও আসলে প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদটি নির্ধারিত হয়ে যায়। বৈঠক শেষে সভা অপেক্ষা আছেন যে আনুষ্ঠানিক কী কী সিদ্ধান্ত আসে, সংসদ উপনেতা কে হচ্ছেন, স্পিকার ডেপুটি স্পিকার কে হচ্ছেন, সেই বিষয়গুলি হয়তো সরকারি দলের বৈঠক শেষে সিদ্ধান্তগুলি আসবে, চূড়ান্ত হবে। যুক্ত ছিলাম সংসদ ভবনে। ঘুষকাণ্ডে সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে প্রধান করে কমিটিতে আছেন আরও 4 জন। জুলাই হত্যা মামলার আসামি সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তির বিনিময়ে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে সাইমুম রেজার বিরুদ্ধে। এই ঘটনায় কল রেকর্ডও ফাঁস হয়েছে, যদিও তা সত্য নয় বলে দাবি করেছেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর। 3 মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। 2027 বিশ্বকাপে মূল পর্ব নিশ্চিত করতে পাকিস্তান সিরিজ বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। ব্যর্থ হলে অধিনায়ক হিসেবে দল গোছাতে আরও সময় চাইলেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে সফররতদের আত্মবিশ্বাস দিচ্ছে পাক ক্রিকেটারদের বিপিএল অভিজ্ঞতা। বাবর ফখরুদ্দের বিশ্রাম নয়, বরং পরিকল্পনা মতো দল নিয়ে এসেছে টিম পাকিস্তান। দীর্ঘ 11 বছর পর একদিনের ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে এই দুই দল। যদিও বৈশ্বিক আসরের শেষ 3 দেখায় 3 হার বাংলাদেশের। সিরিজের 3 ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর। খেলা শুরু বেলা 2:15টায়। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাজিদ মোস্তাহিদ।
ধন্যবাদ অর্জিতা। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।